BSX 2.0-তে তোমাদের সকলকে জানায় স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। আজ তোমাদের জন্য অনিশ দেবের প্রিয়নাথ জোয়ারদার কাহিনী অন্ধকারে হাতে হাত। আজকের গল্পের প্রধান চরিত্রে কথক, প্রিয়নাথ, ঐন্দ্রিলা, কাকিমা, বাপ্পা, রমেশ তিওয়ারি, সৌনক ও জুমেলিয়া। আজকের গল্প পাঠে আমি অরূপ, পোস্টার নীলেশ। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্ল্যানচেট শব্দটা যে কে প্রথম উচ্চারণ করেছিল তা আমি জানি না, তবে তাকে আমি দোষ দিতে চাই না, কারণ সে রাতে শেষ পর্যন্ত যা ঘটেছিল তার জন্য আমরা কেউই দায়ী ছিলাম না। দায়ী ছিল একমাত্র নিয়তি। ঘটনার শুরু সায়েন্স কলেজের ক্যান্টিনের আড্ডা থেকে। পিকেসুর ক্লাস শেষ করে আমরা পাঁচজন চায়ের কাপ রেখে টাইটানিক নিয়ে তুমুল তর্ক করছিলাম। বিষয় ছিল কেট উইন্সটেল বেশি সুন্দর দেখতে না মাধুরী দীক্ষিত। হঠাৎই রমেশ তিওয়ারি বলে উঠল, मैं जुमिलिया का सपना देखा परसों। আমাদের আড্ডা ঝুপ করে থেমে গেল। সবাই চুপ, কারণ জুমেলিয়া 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের সঙ্গেই পড়তো। মাস 3 আগে আমরা বিটেক 3rd ইয়ারের স্টুডেন্টরা সৌনকদের মাইকেল নগরের বাগানবাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। দলে আমরা মোট 17 জন ছিলাম। পিকনিকটা ছিল একেবারেই আমাদের নিজেদের ব্যাপার, ফলে কোনো স্যাটের সঙ্গে যাননি। শীতের ছুটির দিনটা আমাদের দারুণ কেটেছিল। টেপ রেকর্ডার চালিয়ে গান, নাচ, স্যারেদের ক্যারিকেচার, ব্যাডমিন্টন, তাস, জমাটি আড্ডা, সঙ্গে একটু আধটু নেশা করা, তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত। দিনটা সবাই দারুণ এনজয় করেছিলাম। তাছাড়া সৌনকদের বাগান বাড়িটাও ছিল চমৎকার। বিশাল বিশাল গাছগাছালির বাগান, আর তার সঙ্গে প্রকাণ্ড মাপের দোতলা বাড়ি। কলকাতায় যে নির্জনতার দেখা পাওয়াই যায় না, এখানে এসে আর কাকে দেখে কে? যে যার যেদিকে যাচ্ছিল সবাই হারিয়ে যাচ্ছিল। জোড়ায় জোড়ায় অনেকেই হারিয়েও গেছি। দিনটা আমার স্পষ্ট মনে আছে দুটি কারণে। সেদিন আমি সুছন্দাকে প্রথম চুমু খেয়েছিলাম, আর ফেরার সময় যশোর রোডের ওপর জুমেলিয়ার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। সেদিন ওর সিগারেট খাওয়ার ঝোঁক চেপেছিল। একে তো পিকনিকে হুল্লোড় করে 2-1 প্যাক খেয়ে সবাই একটু ঝুঁকছিল, তার উপর একটু জেদিও। তাই ফেরার পথে জেদ ধরল এক্ষুনি ওর ক্লাসিক সিগারেট চাই। আমাদের সঙ্গে অন্য ব্র্যান্ড ছিল, কিন্তু ও সেটা নিতে চাইল না। ও বলল, আমার বাপি ক্লাসিক ছাড়া খায় না, আমারও ওই চাই রাইট নাও, সো স্টপ দ্য ব্লাডি বাস। বাস থামিয়ে জুমেলিয়া একা একাই নেমে পড়েছিল। রাস্তা পার হয়ে গিয়েছিল একটা পান সিগারেটের দোকানে। তারপর ফেরার সময় একটা ট্রাক ওর সিগারেট খাওয়ার স্বাদ চিরজীবনের মতো শেষ করে দিল। ট্রাকটার একটা হেডলাইট খারাপ ছিল, আর জুমেলিয়ার নজর ছিল ঝাপসা, ফলে চোখের পলকে সব শেষ হয়ে গিয়েছিল। জুমেলিয়ার সঙ্গে আমাদের ক্লাসের বাপ্পাদিত্যের ছিল, কিন্তু বাপ্পা নিজেও সেদিন একটু আধটু আউট ছিল। তার উপরে জুমেলিয়া হলো বড়লোক বাবা মায়ের একমাত্র আদরে মেয়ে এবং খুব জেদিও। সুতরাং ওর ভবিষ্যৎ কেউ বদলাতে পারেনি। শীতের নির্জন রাস্তায় সেই মর্মান্তিক দুর্ঘটনাটা আমাদের সাংঘাতিক এক ধাক্কা দিয়েছিল। আমরা পাথর হয়ে গিয়েছিলাম। বাপ্পাদিত্য প্রায় 2 মাস পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর কোনো রকমে এখন সামলে উঠেছে। এখনও প্রায় সময় আনমনা হয়ে পড়ে।
ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারে না, সব কিছু ভীষণ ভুলে যায়। অথচ ও পড়াশোনায় দারুণ ছিল। বিটেক পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ওর র্যাঙ্ক ছিল 2nd। জানি না ফাইনাল ইয়ারে ও কীরকম কী রেজাল্ট করবে। জুমেলিয়ার থ্যাতলানো দেহটা এখনও আমার চোখের সামনে ভাসে। ওর ফর্সার সুন্দর মুখটা অটুট ছিল। গাড়ির হেডলাইটের আলোয় ওর মুখ দেখে মনেই হয়নি যে ও আর নেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, অপলক দু চোখে অনেক স্বাদ ও স্বপ্ন। আর ঠোঁটের বাঁদিকে ছোট্ট কালো জরুলটা বরাবরের মতোই সুন্দর। বাপ্পা ওই জরুলটার জন্য পাগল ছিল। আমরা 5 জনই সেই পিকনিকে ছিলাম। আমি, বাপ্পা, রমেশ তিওয়ারি, সৌনক আর ঐন্দ্রিলা। রমেশের কাণ্ডজ্ঞান বেশ কম, যখন যা মনে হয় সব বলে ফেলে। এখন বাপ্পার অবস্থা আমরা সবাই জানি, তা জেনেও জুমেলিয়ার কথাটা তুলে বসলো। তাছাড়া আমরা অনেকেই জানি যে জুমেলিয়ার ব্যাপারে তিওয়ারির ইন্টারেস্ট ছিল। ভালো করে বাংলা শেখার জন্য ও আমাকে আড়ালে বহুবার ধরে বলেছে, अरे रंगन यार, আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে না। আমি হেসে জানতে চেয়েছি, কেন, কোথায় অ্যাপ্লাই করবি? জুমেলিয়ার কথা তিওয়ারি আর বলতে পারিনি, কারণ ও জানতো বাপ্পাকে আমরা সবাই ভালোবাসি। এমনকি ঐন্দ্রিলাও বাপ্পাকে মনে মনে চাইতো। পরে সৌনকের সঙ্গে ওর রিলেশন হয়। তিওয়ারি জুমেলিয়ার কথা বলা মাত্রই আমাদের আলোচনার বিষয়টা পাল্টে গেল। আলোচনা শুরু হলো পিকনিক আর জুমিকে নিয়ে। আমার খুব অস্বস্তি হচ্ছিল। মনে মনে চাইছিলাম এই আলোচনাটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়, কিন্তু তা হয়নি। ধাপে ধাপে আলোচনা পৌঁছে গেল আত্মা, প্রেতাত্মা, প্ল্যানচেট, সিয়াস, প্রেতচক্র এইসবেতে। তবে প্ল্যানচেট শব্দটা যে কে প্রথম উচ্চারণ করেছিল তা আমার মনে নেই। ঐন্দ্রিলা এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলল, আমার বড় জেঠু ছোটবেলায় খুব প্ল্যানচেট করতেন। নাম করা সব লোকেদের নাকি ডেকে আনতেন। একবার নাথুরাম গডসেকে ডেকে এনেছিলেন। তখন অন্ধকার ঘরের মধ্যে গুলির শব্দ নাকি শুনেছিলেন। সৌনক হো হো করে হেসে উঠে বলল, যত সব লাটাই ঘড়ি, আর একটু তল্লাই দিলেই বলবি মহাত্মা গান্ধীর হারাম কথাটাও তিনি শুনতে পেয়েছিলেন। ঐন্দ্রিলা রীতিমতো খেপে গিয়ে বলল, প্ল্যানচেটে তুই কি বুঝবি? তোর কাছে তো সব কিছু ট্যান হয়ে বেরিয়ে যায়। আমি ওদের শান্ত করার জন্য বললাম, তোরা যাই বল, প্ল্যানচেট ব্যাপারটা বোধ হয় একেবারে বোগাস নয়। আমি একজনকে জানি। বাপ্পা আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জমিকে প্রায় স্বপ্নে দেখি, ওকে ভুলতে পারছি না কিছুতে। কথা বলতে বলতেই বাপ্পা মাথা নিচু করল, চোখের কোণটা আঙুলের কোণা দিয়ে চেপে ধরল। ওর পিঠটা কেঁপে উঠল। কোনো অসুবিধেই হলো না বুঝতে যে ও কাঁদছে। ঐন্দ্রিলা ব্যাপারটা বুঝে নিয়ে বাপ্পার পিঠে হাত বোলাতে লাগলো। বিষণ্ণ গলায় বলল, অন্য কথা ভাবার চেষ্টা কর। জমি তো আর নেই, ওর কথা ভেবে শুধু শুধু কষ্ট পাচ্ছিস। আমি আর সৌনক বাপ্পাকে বোঝাতে লাগলাম, আসলে ওর মনটা বড্ড নরম আর সাদাসিধে, ঠিক কচি কলা পাতার যেমন অল্পতেই আঁচড় পড়ে যায়। অনেকক্ষণ পর বাপ্পা নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলল, আমার কপালটাই খারাপ। জমিকে যদি একটিবার দেখতে পেতাম। সৌনক আনমনাভাবে কী যেন একটা ভাবছিল। হঠাৎই ও ক্যান্টিনের বেঞ্চি ছেড়ে উঠে এলো বাপ্পার মুখের একদম কাছে। তারপর সিরিয়াস গলায় বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বাপ্পা অবাক হয়ে মুখ তুলে তাকালো ওর দিকে। আমরাও খানিকটা বিমূঢ় হয়ে চেয়ে রইলাম সৌনকের চোখে। সৌনক আবার বলল, একটা কথা তোকে জিজ্ঞেস করব। কি কথা? জুমিলিয়াকে একবার দেখতে পেলেই তোর স্বাদ মিটবে? বাপ্পা একটু অস্বাভাবিকভাবে মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ। রমেশ এতক্ষণ গো বেচারা ভাবে ওর মুখের দিকে তাকাচ্ছিল। এইবার বলে উঠল, कैसे देखा जाबे? আমি আর ঐন্দ্রিলাও
মুখে চোখে একই প্রশ্ন ফুটে চেয়ে রইলাম সৌনকের দিকে। সৌনক বাপ্পাকে আড়াল করে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে ষড়যন্ত্রের হাসি হাসল। তারপর বলল, আমরা 5 জন মিলে প্ল্যানচেটে বসব। ঐন্দ্রিলা মিডিয়াম হবে, জুমিলিয়ার সঙ্গে ওর ভালো রকম দোস্তি ছিল, সুতরাং আমার বিশ্বাস প্ল্যানচেটে জুমিলিয়া দেখা দেবে। আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। একটু আগে যে প্রেত চক্র নিয়ে ঐন্দ্রিলাকে ঠাট্টা তামাশা করে নাজেহাল করে দিচ্ছিল, সে হঠাৎ সিরিয়াস প্রেত চক্রের কথা ভাবছে। আর শুধু তাই নয়, জুমিলিয়া যে দেখা দেবে সে কথাও প্রায় নিশ্চিতভাবে বলছে। আমি ইতস্তত করে বললাম, ওই আমি ওতে নেই, প্ল্যানচেটের ব্যাপারে আমার ফান্ডা নেই। তিওয়ারি আমার কথা শুনে বলে উঠল, रंगन यार तो बेकार में ही घबराচ্ছিস, ভূতে আমার জবরদস্ত ফান্ডা আছে। পৃথিবীতে হেন কোনো বিষয় নেই যাতে রমেশ তিওয়ারির ফান্ডা নেই। সাথে কি আমরা ওকে ফান্ডামেন্টাল তিওয়ারি বলে খেপাই? ঐন্দ্রিলা বলল, তিওয়ারি ফান্ডারের উপরে ঠিক রিলাই করা যাবে না। রঙ্গন, তুই একটা কাজ কর, ব্যাপারটা নিয়ে একটু পড়াশুনো কর। আমি তোকে প্রচুর বইপত্র দেব। তোর হোম টাস্ক হয়ে গেলে আমরা কাজে নামবো। আমি বাপ্পাকে দেখছিলাম। ওর মুখে চোখে এক অদ্ভুত উজ্জ্বল আভা ফুটে উঠেছে। জুমিলিয়াকে একটিবার দেখার জন্য ও সত্যি পাগল হয়ে গেছে। তিওয়ারি বলল, रंगन पढ़ाशोना करे के रुक, हमें थोड़ा बहुत स्टडी करे आसबो। पर यार कहाँ पे बैठ के प्लेंचेट करेंगे? আমরা মুখ চাওয়াচাওয়ি শুরু করতেই সৌনক বলল, মাইকেল নগরে আমাদের বাগান বাড়িতে হবে, জায়গাটা জমির হেভি পছন্দ ছিল। আমি বললাম, প্ল্যানচেটের ব্যাপার রাতে হলেই ভালো হয় শুনেছি। যদি সেটাই হয় তাহলে সে রাতে আমরা ফিরতে পারবো না। ঐন্দ্রিলা কি আমাদের সঙ্গে থাকতে পারবে? কাকিমা কি ওকে ওই পারমিশন দেবে? সৌনক অন্যরকম করে হাসল, বলল, আমি যখন আছি তখন পারমিশন পেয়েই যাব। আমরা তো ফাইনাল পরীক্ষার পরেই সেটেল করছি, কি বল মিতি? মিতি ঐন্দ্রিলার ডাক নাম। সৌনক মাঝে মাঝে ওকে ওই নামে ডাকে, মজা করে বলে ওর নামটা নাকি জ্যামিতি বক্স থেকে এসেছে। মাম্মির প্ল্যানচেটের ব্যাপারে প্রচুর আগ্রহ। আর তাছাড়া জুমিকে চিনতো। জুমি আমাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। জুমিকে প্ল্যানচেট করা হবে শুনলে মাম্মি হয়তো আমার সঙ্গে যেতে চাইবে। সৌনক একেবারে হাততালি দিয়ে বলে উঠল, তাহলে তো দারুণ হবে, কাকিমার হাতে রান্নাও খাওয়া যাবে, ঠিক পিকনিকের মতন। বাপ্পা বিড়বিড় করে বলল, জুমিলিয়াকে যদি একবার দেখাতে পারিস, তোদের কাছে আমি এবার গ্রেটফুল থাকবো। ঐন্দ্রিলা আমার দিকে আঙুল তুলে বলল, রঙ্গন, কাল থেকে তোর প্ল্যানচেটের প্রজেক্ট শুরু। কালই আমি বড় জেঠুর থেকে এক গাদা বইপত্র নিয়ে আসবো। ব্যাপারটা সেদিন পিকনিক গোছে শুনিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মোটেই সেরকম কিছু হয়নি। ঐন্দ্রিলার দেওয়া বইপত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তার কোনো প্রয়োজনই ছিল না। কারণ ঘটনার দিন ঐন্দ্রিলা ওর মায়ের সঙ্গে মাঝবয়সী এক ভদ্রলোককে নিয়ে হাজির হলো। মাইকেলনগর যাওয়ার পথে তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম প্রিয়নাথ জোয়ারদার। ভূত প্রেতের ব্যাপারে আগ্রহের সীমা নেই, প্রেত চর্চায় একেবারে ওস্তাদ মানুষ। ঐন্দ্রিলার বড় জেঠুর খুব বন্ধু। আমাদের প্ল্যানচেটের মতলব কথা শুনে উনি আগ বাড়িয়ে সঙ্গী হতে চেয়েছেন। প্রিয়নাথ জোয়ারদার মাথায় কপাল থেকে শুরু করে বেশ বড় মাপের টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, দীর্ঘ সৌম্যকান্তি ফর্সা চেহারা, পরনে গাঢ় রঙের প্যান্ট আর নীল সাদা স্ট্রাইপ দেওয়া শার্ট, পুরো ঠোঁটে সিগারেট। ওকে দেখে সিনেমা বা নাটকের লোক বলে মনে হয়। ভূত প্রেতের সঙ্গে ওর যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে সেটা অনুমান করা এক কথায় অসম্ভব। এরকম একজন বিচিত্র সঙ্গী পেয়ে মাইকেলনগর যাওয়ার পথে সময়টা দারুণ কাটল। প্রিয়নাথের ভরাট গলা আর কথাও বলেন ভারী চমৎকার।
জুমির ব্যাপারটা ওকে জানিয়েছিল। এখন জুমিকে ঘিরে নানা ঘটনার কথা বলছিলাম। শুধু বাপ্পা চুপচাপ বসেছিল, আর ঐন্দ্রিলাও ওর মায়ের পাশে বসে কেমন যেন আনমনা। ওকে দেখে মনে হচ্ছিল ভেতরে ভেতরে জটিল কোনো অঙ্ক কষছে। প্রিয়না তখন বলছিলেন, জানো তো, ভূত চর্চা করি বলে সবাই আমার নাম দিয়েছে ভূতনাথ। তবে ওতে আমি কিছু মাইন্ড করি না। কোনো কিছু নিয়ে গবেষণা করাটা তো খারাপ না। এই ধরো না, এই লাইনে না এলে আমি মাইকেল ফ্যারাডের ভূতের কথা জানতেই পারতাম না। মাইকেল ফ্যারাডের ভূত? তিওয়ারি আর আমি অবাক হয়ে বলে উঠলাম। প্রিয়নাথ হেসে বললেন, হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাইকেল ফ্যারাডের ভূত ব্যাপারটা প্রথম রিপোর্টেড হয় 1962 সালে। রিপোর্ট করেছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের হেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর এরিক লেথওয়েট। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ টের পেলেন তার কাছে ফ্যারাডের ছায়া শরীর দাঁড়িয়ে আছে। ফ্যারাডের প্রেত তাকে যেন বলল, নাও ইউ ইটস অল রাইট, লেট ইউ আর ডুইং ফাইন। লেথওয়েট যখন অন্য বিজ্ঞানীদের এ কথা জানালেন, তখন অনেকে স্বীকার করলেন যে তাদেরও এইরকমই অভিজ্ঞতা হয়েছে। তোমরা নিশ্চয় জানো, 1813 সালে রয়্যাল ইনস্টিটিউশনে ফ্যারাডে স্যার হ্যামফ্রি ডেভির ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। পরে 1813 সালে তিনি ডেভির জায়গায় প্রফেসর অফ কেমিস্ট হয়েছিলেন। হাতের সিগারেট বেশ কয়েকবার টান দিয়ে প্রিয়নাথ সেটা গাড়ির জানলা দিয়ে ফেলে দিলেন। তারপর হেসে বললেন, ব্যাপারটা ওখানে শেষ হয়নি। 1964 সালে সামারের ছুটিতে লেথওয়েট আবার রয়্যাল ইনস্টিটিউশনে যান। উদ্দেশ্য ছিল স্কুলের ছেলে মেয়েদের জন্য বেশ কয়েকটি বক্তৃতা দেওয়া। এ ধরনের বক্তৃতা মারার ব্যাপারটা ফ্যারাডে নিজেই একসময় শুরু করেছিলেন। তো বক্তৃতার মাঝে একদিন লেথওয়েট দর্শকদের সামনে একটা পরীক্ষা সরাসরি করতে দেখাতে চাইছিলেন। দুটো তারের কয়েল নিয়ে একটা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হলে কয়েলে কারেন্ট পাঠানো মাত্রই একটা প্লেট থেকে একটা বল ছিটকে লাফিয়ে উঠবে। আর যদি ঠিক সময়ে কারেন্ট পাঠানো না হয়, তাহলে বলটা প্লেটের ওপর শুধু এপাশ ওপাশ ঠক ঠক করে কাঁপবে, কিন্তু লাফিয়ে উঠবে না। তো লেথওয়েট দুবার পরীক্ষাটা করার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুল হলেন না। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। লেথওয়েট অঙ্ক কষে দেখেছিলেন এক্সপেরিমেন্টটা 696 বার চেষ্টা করলে একমাত্র একবার সফল হওয়া সম্ভব। সুতরাং তিনি আবার এক্সপেরিমেন্টটা শুরু করার তোড়জোড় করতে লাগলেন। ঠিক তখনই একটা বিচিত্র ঘটনা ঘটল। লেথওয়েটের কানে কে যেন ফিসফিস করে বলল, তৃতীয়বারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। ইচ্ছা করলে লেথওয়েট আগে ভাগে সেটা দর্শকদের জানিয়ে দিতে পারেন। লেথওয়েট ভীষণ অবাক হয়ে গেছিলেন, কিন্তু কি ভেবে তিনি সত্যিই দর্শকদের আগাম জানিয়ে দিলেন যে এই পরীক্ষাটা সফল হবে। একটু থামলেন প্রিয়নাথ, তারপর ছোট্ট করে হেসে বললেন, সত্যি সত্যি তৃতীয়বার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল। কাকিমা, মানে তিতির মা, জিজ্ঞেস করে বসলেন, কানে কানে কী রকম কথা বলেছিল? প্রিয়নাথ এবার শব্দ করে হাসলেন। সেটাও কি আর বলতে হবে? আমি মাইকেল ফ্যারাডের কথা ভাবছিলাম। কোথা থেকে ঝুমির কথা মধ্যে ঢুকে পড়ল। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম জুমিলিয়া আমাকে বলছে, চটপট কর, তোদের সঙ্গে দেখা করার জন্য যে ছটফট করছি।
প্রায় সঙ্গে সঙ্গেই যশোর রোড থেকে বাঁ দিকে বাঁক নিয়ে আমাদের গাড়ি মাইকেল নগরে ঢুকে পড়ল। অন্ধকার কখন যেন পা টিপে টিপে নেমে এসেছে। রাস্তার সামান্য আলো কিংবা ছোটোখাটো দোকানপাটের আলোগুলো ঠেলে সরিয়ে রেখেছে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু আমার মনে হলো অন্ধকার যেন শিকারী বাঘের মতো গাছগাছালির মাথায় ওঁত পেতে অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে সব গ্রাস করবে। প্রিয়নাথ বললেন, তোমরা সবাই জুমিলিয়ার কথা ভাবো। প্ল্যানচেট সাকসেসফুল হওয়ার জন্য এটা খুব জরুরি। আমরা তো রাত 10টায় বসবো, তাহলে এখন থেকেই ভাবার কি দরকার? মিতি ওকে প্রায় বকুনি দিয়ে বলল, এসব ব্যাপারে আঙ্কেল এক্সপার্ট। আঙ্কেল যাই বলেন তাই শুনবি। मैं शुरू से ही तन मन लगाकर जुमी की याद कर रहा हूँ, पर तुम लोगों ने ख्याल किया कि हम उसकी एक्सीडेंट स्पॉट से अभी होके आए। ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু ইচ্ছে করেই সে কথা আর মুখে উচ্চারণ করিনি। কিন্তু রমেশটা তো কাণ্ডজ্ঞানী নেই। দেখলাম বাপ্পা দুহাতে মুখ ঢেকে ঝুঁকিয়ে বসে আছে। সৌনকদের বাগানবাড়ির পাশের একটা বড় মাঠ, সেই মাঠে গাড়ি রেখে আমরা লোহার সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সৌনকের ডাকে বাগানবাড়ির কেয়ারটেকার মতিলাল এসে তালা খুলে দিল। দরজার পাল্লা খুলতেই গা শিউরে উঠল তার কচকচ শব্দ শুনলে। আমি অবাক হয়ে ভাবছিলাম, মাত্র 3 মাস আগে এই বাগান বাড়িতে এসে আমরা কতই না হই হুল্লোড় করে গেছি। তখন জায়গাটাকে দারুণ লেগেছিল, অথচ আজ এখানে ঢুকতেই কীরকম যেন গা ছমছম করে উঠেছে। বাগানের গাছগাছালির পাশ দিয়ে এগোতে এগোতে সৌনক প্রিয়নাথকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আজ আমাদের মিশন সাকসেসফুল হবেই। তারপর ঐন্দ্রিলার দিকে তাকিয়ে, কি বল মিতি? হ্যাঁ, হতেও পারে। প্রিয়নাথ সৌনককে জিজ্ঞেস করল, তুমি কি করে শিওর হচ্ছ বলো তো? তুমি কি কিছু ফিল করছো? অনেক সময় প্রেতাত্মারা আসার আগে মনের ওপর ছাপ ফেলে, জানান দেয়। সৌনক খানিকটা বিব্রতভাবে বলল, না, সেরকম কিছু না, এমনি মনে হচ্ছে। প্রিয়নাথ আর কোনো কথা বললেন না, তবে ওর কপালে কয়েকটা ভাঁজ যেন চোখে পড়ল। আমরা সৌনকদের বাড়িতে ঢুকে পড়লাম। প্রায় 1.5 কাঠা জুড়ে দোতলা বাড়ি। সৌনকের দাদুর নামে বাড়িটার নাম রাখা হয়েছে ভুজঙ্গ নিবাস। বাড়িটার বয়স 30-35 বছর হবে। বাড়িতে ঢুকেই কাকিমার মিতি রান্নাঘরের দিকে রওনা হলো। প্রথমে আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা, তারপর রাতের আয়োজন। আমরা 7 জন যে আজ এখানে আসবো থাকবো সে কথা মতিলালকে আগেই টেলিফোনে বলা ছিল, তাই ও সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। কিন্তু কাকিমার মিতি রান্নাঘরের দিকে রওনা হতেই প্রিয়নাথ ওদের ডেকে বললেন, মিসেস ঘোষ, 1 মিনিট একটু দাঁড়িয়ে যান। প্রিয়নাথ আঙ্কেলকে ঘিরে আমরা 6 জন দাঁড়িয়ে পড়লাম। ওর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাল্বের আলোয় বিশাল হল ঘরে আমাদের লম্বা লম্বা ছায়া পড়েছে। প্রিয়নাথ কখন যেন আমাদের দলপতি হয়ে পড়েছেন। একটু কেশে নিয়ে হাত ঘড়ি দেখে তিনি বললেন, এখন 6টা বাজে, ঠিক 9টায় আমরা খেতে বসবো। সেই বুঝে রান্নাবান্না করবেন, আর ঠিক 10টায় আমরা প্রেত চক্র শুরু করব। এছাড়া আর একটা কথা, এখান থেকে প্রতিটি মুহূর্ত আমরা জুমিলিয়ার কথা ভাববো, ওকে নিয়ে আলোচনা করব। তাহলে ও বুঝতে পারবে ওকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে আমি গোটা বাড়িটা একটু ঘুরে দেখে নিই, তারপর বসলে আমাদের কাজে সুবিধা হবে। ব্যাস, এবার আপনারা রান্নাঘরে যান, তবে সময়টা মনে রাখবেন, ঠিক রাত 10টায়, কাঁটায় কাঁটায়।
কাকিমা আর মিতি চলে গেলে প্রিয়নাথ আমাদের বললেন, তোমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে পারো, বইটই পড়তে পারো, এ ঘরে টিভিও দেখতে পারো, শুধু বাড়ির বাইরে যাবে না, এমনকি বাগানেও না। আর সৌনক, তুমি আমার সঙ্গে একটু থাকো, আমাকে একটু হেল্প করো। প্রিয়নাথ সঙ্গে করে মাঝারি মাপের একটা ব্রিফকেস এনেছিলেন। সেটা দেখে মিতি কি জিজ্ঞেস করতে তিনি হেসে বললেন, ওতে ভূত নামানোর সরঞ্জাম আছে, আবার অনেক সময় ভূত ছাড়ানোর জিনিসপত্রও থাকে। ব্রিফকেসটা হল ঘরের এক পাশে রাখা ছিল। সেটা হাতে নিয়ে প্রিয়নাথ সৌনকের সঙ্গে করে বাড়ি দর্শনের কাজে এগোলেন। ঠিক তখনই এরোপ্লেনের শব্দ শুনতে পেলাম। সৌনকদের বাগান বাড়িটার কাছেই একটা এয়ারপোর্ট আছে। সব সময় এরোপ্লেন ওঠানামার বিকট শব্দ শোনা যায়। বাপ্পা হল ঘরের একটা খোলা জানলার সামনে বসেছিল। লক্ষ্য করলাম জানলার বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাপ্পা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন দেখতে চেষ্টা করছে। তিওয়ারি হল ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎই আমার কাছে এসে বলল, अरे रंगन रंगन कुछ टेर पच्चीस। আমি অবাক হয়ে বললাম, না তো। ও চাপা গলায় বলল, আমি টের পাচ্ছি, আমি ঘরের ওই কোনটায় গিয়েছিলাম, ওই অ্যালমেরিটার পাশে। তো শুনলাম কে যেন খুব সফটলি বলল, রমেশ, আমি তোকে ফোন করব। কি বলবো তোকে, एकदम स्पष्ट जो मीडिया का आवाज सुना। रंगन यार, मुझे तो बहुत डर लग रहा है। আমি তিওয়ারিকে ইশারায় চুপ করতে বললাম। আমার ভয় হচ্ছিল বাপ্পা একথা শুনতে পেলে আপসেট হয়ে পড়বে। কিন্তু তিওয়ারি কি ভুল বকছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ভয়ের ছাপ দেখতে পেলাম। তাই সাহস দেওয়ার জন্য বললাম, আরে ভয়ের কিছু নেই, প্রিয়নাথ আঙ্কেল আমাদের সঙ্গে আছেন। তিওয়ারিকে দেখে মনে হলো না যে ও খুব একটা বেশি ভরসা পেল। ও তাড়াতাড়ি গিয়ে টিভির সুইচ অন করে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল টিভির সামনে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সৌনকদের বাড়িটা আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। এ বাড়ির সব ঘরেই সাধারণ বাল্ব ও টিউব লাইট নেই। পিকনিকের দিন তাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজ বাল্বের আলোগুলো কেমন মলিন রহস্যময় লাগছে। আর সেই সঙ্গে অদ্ভুত দীর্ঘমাপের বিকৃত সব ছায়া, আমাদের এই চেনা জিনিসের ছায়া, অথচ সবই যেন কেমন অচেনা লাগছে। আবার একটা প্লেনের শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল জুমিরা গত বছর প্লেনে করে আমদামান বেড়াতে গিয়েছিল। কি আশ্চর্য, আমরা দেখছি ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রসঙ্গে জুমিলিকে জড়িয়ে ফেলছে। তিওয়ারিও কি তাহলে টেলিফোনের কথা ভাবছিল? ফার্স্ট ইয়ারে পড়ার সময় ও প্রায়ই জুমিকে ফোন করত। এমন সময় টেলিফোনের রিং শুনতে পেলাম। দোতলায় ফোন বাজছে। তিওয়ারি আর বাপ্পাকে বলে আমি দোতলায় রওনা হলাম। রাত ঘন হচ্ছে, ততই যেন শীত শীত ভাবটা বাড়ছে। অথচ পথে আসার সময় শীত খুব একটা টের পাওয়া যায়নি। সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা ছোট মাপের ঘর। সেই ঘরেই টেলিফোনটা রাখা আছে। ঘরে পা দিয়েই দেখি সৌনক রিসিভার হাতে দাঁড়িয়ে। আমাকে দেখেই চোখ টিপে বলল, নে তোর ফোন সুছন্দা। সুছন্দা এখানে ফোন করবে সেটা আমি জানতাম, তাই টেলিফোনের শব্দ পেয়ে ওপরে রওনা হয়েছিলাম। ফোনে কথা বলতে বলতেই পাশের ঘরে প্রিয়নাথ ব্যস্তভাবে চলাফেরা করছিল। আমি সৌনককে ইশারা করতেই ও চোখ টিপে ইশারা করে বলল, ওই ঘরটাই প্রিয়নাথ প্ল্যানচেটের জন্য পছন্দ করেছেন। আমি জানি ওই ঘরটার পরেই লম্বা বারান্দা, আর তার পাশেই কাদের যেন বিশাল বাগান।
সেই বাগানে গাছ আর আগাছা সমান দাপটে রাজত্ব করছে। সুসন্ধ্যার সঙ্গে কথা বলতে বলতে আমি খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। অন্ধকারে জোনাকি পোকার আলো চোখে পড়ছিল। আর কেন জানি না জুমেলিয়ার কথা খুব মনে পড়ছিল। বাল্বের আলোয় দেওয়ালে আমার ছায়া নড়ছিল। সেই বিচিত্র ছায়ার দিকে তাকিয়ে আমার মন হঠাৎই বলে উঠল, আজ রাতে ঝুমির সঙ্গে দেখা হবে। আমরা জুমেলিয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটা টেবিল ঘিরে আমরা 6 জন চুপচাপ বসেছিলাম আর প্রিয়নাথের নির্দেশ মতো জুমেলিয়ার কথা ভাবছিলাম। ঘরের সব জানলা দরজা বন্ধ। এক কোণে একটা কাঠের বাক্সের আড়ালে একটা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো দেওয়ালে পড়ে আবছা একটা আলোর আভা তৈরি করেছে। আমাদের সামনের টেবিলে একটা ডিজিটাল থার্মোমিটার আর কম্পাস রয়েছে। মাঝে মাঝে পেন্সিল টর্চ জেলে প্রিয়নাথ সে দুটো রিডিং দেখছেন। প্রিয়নাথের পাশেই আছে বাপ্পাদিত্য। ওর সামনে একটা বড় সাদা কাগজ আর পেন্সিল। প্রিয়নাথ ফিস ফিস করে বললেন, বাপ্পা, আমি বললেই তুমি পেন্সিলটা হাতে তুলে নেবে, আলতো করে ধরে রাখবে কাগজের উপরে, যাতে ইচ্ছা শক্তি দিয়ে কেউ তোমাকে কিছু লিখে নিতে পারে, কেমন? বাপ্পা চাপা গলায় বলল, ঠিক আছে, কিন্তু পেন্সিল ধরতে হলে তো আমাকে রঙ্গনের হাত ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবে? প্রিয়নাথ তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, রঙ্গন, তুমি তখন বাপ্পাকে টাচ করে থাকবে। বাপ্পার ডান পাশ থেকে আমি জবাব দিলাম, ওকে, ব্যাস, আর কোনো কথা নয়। সৌনক জিজ্ঞেস করলো, আমিও কি কাগজ পেন্সিল নেব? প্রিয়নাথ সিদ্ধান্তের সুরে বললেন, না, একটু থেমে তারপর, আমি নাম ধরে না ডাকলে কেউ সাড়া দিও না। মিসেস ঘোষ, আপনিও না। আবার সব চুপচাপ। একটা ব্যাপার আমার অদ্ভুত লাগছে। যে সৌনক কখনো ভূত পেতে বিশ্বাস করে না, সবসময় প্ল্যানচেট ইত্যাদি নিয়ে রঙ্গব্যঙ্গ করে, সে যেন এই প্ল্যানচেটের ব্যাপারে এসে থেকেই অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে আর বারবার বলছে আমাদের মিশন সাকসেসফুল হবে। ঐন্দ্রিলা আমাদের সঙ্গে হাত ধরাধরি করে বসে নেই, কারণ ও মিডিয়াম হয়েছে। প্রিয়নাথ ওকেই মিডিয়াম হিসেবে বেছে নিয়েছেন। কাকিমা এই ব্যাপারে সামান্য খুঁতখুত করলেও সৌনক আর ঐন্দ্রিলার উৎসাহের কাছে তাকে অনিচ্ছা হার মেনেছে। তাছাড়া প্রিয়নাথ বললেন, আমাদের মধ্যে ঐন্দ্রিলাই সবচেয়ে ভালো মিডিয়াম হবে, কারণ ও জুমেলিয়ার সমবয়সী। ঘরের সবচেয়ে গাঢ় অন্ধকারে মিতি স্থির হয়ে বসে আছে। ওকে দেখতে না পেলেও ওকে আমরা অনুভব করতে পারছি। ওর হাত দুটো সরু সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছেন প্রিয়নাথ। বাঁধার সময় তিওয়ারি বলেছে, ये कच्चे धागे तो सर টান মারলেই ছিঁড়ে যাবে। প্রিয়নাথ উত্তরে বলেছেন, ঐন্দ্রিলা তো আর নিজে নিজে সুতো ছিঁড়বে না। আমরা যাকে ডাকছি সে যদি চায় তবেই সুতো ছিঁড়বে। আমরা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো আর মাঝে মাঝে এরোপ্লেনের শব্দ। তবে বুকের ভেতর একটা ডিপ ডিপ শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎই জোরে শ্বাস ফেলার মতো করে একটা শব্দ হলো আর তারপরেই আমাদের টেবিলটা নড়ে উঠল। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে পেন্সিল টর্চ জেলে কম্পাস ও থার্মোমিটার দেখলেন। আমিও সেদিকে চোখ রাখলাম। কম্পাসের কাঁটা উত্তর দিকে মুখ করে স্থির হয়ে আছে আর থার্মোমিটারের উষ্ণতা 19.5 ডিগ্রি সেলসিয়াস। প্রেত চক্রে বসার আগে যা ছিল প্রায় তাই। প্রিয়নাথ জোয়ারদার বলেছিলেন, কোনো প্রেতাত্মার উপস্থিতিতে কম্পাসের কাঁটা যে কোনো দিকে
মুখ করে অস্থিরভাবে ছটফট করতে থাকে। অনেক সময় বন বন করে পাক খায় আর উষ্ণতা নামতে থাকে নিচের দিকে। ফলে আমি একটু স্বস্তি পেলাম। প্রিয়নাথ চাপা অথচ স্পষ্ট গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। তবে মনে হলো যেন আচমকা শ্বাস টানার শব্দ পেলাম। তারপর সব চুপচাপ। বাপ্পা বোধ হয় টেনশন আর সইতে পারছিল না। প্রিয়নাথের নিষেধ না মেনে ও ফিস ফিস করে প্রশ্ন করল, কে কে? জমি? আমাদের পাথর করে দিয়ে ফিস ফিস করে কেউ জবাব দিল। শব্দটা একটানা সুরে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো, যেন বিশাল কোনো বেলুন থেকে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাচ্ছে। প্রিয়নাথ উত্তেজিতভাবে ধমক দিয়ে বললেন, বাপ্পা, কি হচ্ছে কি এসব? তারপর অন্ধকারে লক্ষ্য করে আবার প্রশ্ন ছুঁড়ে দিলেন। কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু পরক্ষণে যা দেখলাম তাতে আমার চেতনায় কেউ যেন ভারী একটা হাতুড়ি দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করলো। মিতি কখন যেন ওর চেয়ার ছেড়ে উঠে এসেছে। মোমবাতির আলোয় সামান্য আভায় ওকে আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু এ কোন মিতি? ও কালচে রঙের একটা চুড়িদার পরেছিল, সেটা এখন ভৌতিক আলখাল্লার মতো লাগছে। ওর মুখে কেউ কি রং মাখিয়েছে, নাকি ভয়ে ফ্যাকাশে হয়ে ওর মুখের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে? ওর মুখের সাদা রঙের জন্যই ওর ঠোঁটের বাঁদিকে একটা কালো জরুল নজরে পড়ল, ঠিক জুমেলিয়ার মতো। কিন্তু মিতির মুখে তো কোনো জরুল নেই। হঠাৎ করে এই জরুল এলো কোথা থেকে? হাত দুটো বিচিত্র ভঙ্গিতে মাথার ওপর তুলে মিতি এপাশ ওপাশ দুলছিল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে ও বাপ্পাদিত্যের নাম ধরে ফিস ফিস করে দুবার ডেকে উঠল। প্রিয়নাথ চাপা গলায় আদেশের সুরে বললেন, বাপ্পা, বাপ্পা, পেন্সিল নিয়ে রেডি হও। বাপ্পার হাত যে কাঁপছিল সেটা আমি বেশ টের পাচ্ছিলাম। ও আমার হাত ছেড়ে পেন্সিল নিয়ে তৈরি হলো। আমি অন্ধকারই আন্দাজ করে ওর কাঁধ ছুঁয়ে বসে রইলাম। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে কম্পাস আর থার্মোমিটার দেখলেন। সেখানে কোনো পরিবর্তন নজরে পড়ল না। তিনি উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলেন, কেউ কেউ কি এসেছেন? কেউ এসেছেন কি? উত্তরে ঐন্দ্রিলা খল খল করে হেসে উঠল। কাকিমা একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন। টেবিলে খটখট করে কয়েকবার শব্দ হলো। আমার বুকের ভেতরে একটা পাগল তখন দুর্মুষ ফিরছিল। এমন সময় একটা এরোপ্লেনের শব্দ শোনা গেল। সৌনকদের বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটি প্লেনের শব্দ ঠিক এইভাবেই ক্ষীণ থেকে শুরু হয়ে জোরালো হয়। তারপর গোঁ গোঁ শব্দটা কমজোয়ারি হয়ে ক্রমে দূরে মিলিয়ে যায়। কিন্তু এইবারের শব্দটা আচমকা মাঝপথে থেমে গেল, যেন গলা টিপে একটা কথা বলা পুতুলকে থামিয়ে দিল। ভীষণ অবাক হয়ে গেলাম। প্লেনটা আকাশ থেকে গেল কোথায়? কিন্তু ভাবার আর সময় পেলাম না, কারণ ঠিক তখনই ঐন্দ্রিলা পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে মাথা ঝাঁকাতে লাগলো। সে কি মাথা ঝাঁকুনি, যেন একটা মাথা নাড়া বড় পুতুলের পা যেন ধরে কেউ পাগলের মতো ঝাঁকাচ্ছে। ওই অবস্থাতেই মিতি বাপ্পার নামটা ফিস ফিস করে বলছিল। বাপ্পা ডুকরে কেঁদে উঠল। কাগজের ওপর ওর পেন্সিল ধরা হাত খস খস করে চলতে লাগলো। আর স্পষ্ট টের পেলাম ঘরের উষ্ণতা কমেছে। ভীষণ শীত করছে আমাদের। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে থার্মোমিটার আর কম্পাস দেখলেন। ঘরের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি, আর কম্পাসের কাঁটাটা বন বন করে ঘুরছে। প্রিয়নাথ এক প্রকার
চিৎকার করে জিজ্ঞেস করলেন, কেউ কি এসেছেন? এসেছেন কি ঘরে? উত্তরে মিতি আবার খলখল করে হেসে উঠে অদ্ভুত চেরা গলায় বলল, এখনো তুই বুঝিস? পাশের ঘরের টেলিফোনটা হঠাৎই পাগলা ঘুঁটির মতো বাজতে শুরু করলো। এরকম দ্রুত লয়ে কখনো আমি টেলিফোন বাজতে শুনিনি। একটা জানলা দড়াম করে খুলে গেল। ঠান্ডা বাতাস সাপের মতো পাক খেয়ে ঢুকে পড়লো ঘরে। তারপর প্রলয় নৃত্য নাচতে শুরু করলো। আমাদের অবাক করে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়লো অসংখ্য জোনাকি, লক্ষ লক্ষ কোটি কোটি জোনাকি। অন্ধকার ঘরে আগুনের ফুলকি হয়ে ওরা ঝাঁক বেঁধে ভেসে বেড়াতে লাগলো। ওদের এলোমেলো ভেসে বেড়ানো দেখতে বাতাসের স্রোত মনে হচ্ছিল। তিওয়ারি আর্তনাদের মতো একটা শব্দ করলো, তারপর চেঁচিয়ে উঠল, জুগনু, জুগনু, জুগনু। ততক্ষণে ঠান্ডায় আমরা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছি। কাকিমা বলে ডেকে ডেকে হাও মাও করে কাঁদতে শুরু করেছেন। মিতি পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছিল। হঠাৎই ও সখ্খা মানুষের মতো ছিটকে পড়ল মেঝেতে। টেলিফোনের ঘন্টি তখনও থামেনি। প্রিয়নাথ চেঁচিয়ে বললেন, সৌনক, সৌনক, লাইট জ্বেলে দাও। তারপর চেয়ার ছেড়ে উঠে ছুটে গেলেন মোমবাতির কাছে। ওটা তুলে নিয়ে ঐন্দ্রিলার কাছে গেলেন। ঘরের মধ্যে ঠিক যে কি হচ্ছিল মনে করে বলতে পারবো না। শুধু মনে আছে এলোমেলো ভয়ের চিৎকার, কথাবার্তা আর টেলিফোনের পাগলা ঘন্টি। সৌনক ঘরের আলো জ্বেলে চিৎকার করে বলল, এক মিনিট, সবাই শোনো, এসবে ভয়ের কিছু নেই। এই ব্যাপারটা পুরোটাই সাজানো নাটক। মুহূর্তে সব চিৎকার চেঁচামেচি থেমে গেল। সৌনক ফোন ধরার জন্য এগোতেই ফোনের ঘন্টিটাও আচমকা চুপ করে গেল। আমরা সবাই তখন মিতিকে ঘিরে দাঁড়িয়ে আছি। ও চোখ বুজে মেঝেতে শুয়ে পড়ে আছে। কিন্তু এ কি অদ্ভুত চেহারা হয়েছে মিতির। ওর সারা মুখে সাদা রং, ঠোঁট জোড়া টুকটুকে লাল, ঠোঁটের বাঁদিকে একটা কালো জোরুল আঁকা রয়েছে। প্রিয়নাথ মিতির ওপরে ঝুঁকে পড়ে ওকে নানাভাবে পরীক্ষা করছিলেন। সৌনক ওর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ঠাট্টার হাসি হেসে বলল, আঙ্কেল, আপনি উঠে পড়ুন, মিতির কিচ্ছু হয়নি। বাপ্পাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যে আমি আর মিতির নকল ভূত নামানোর প্ল্যান করেছিলাম। ওর হাত ব্যাগে মেকআপের জিনিস ছিল, অন্ধকারে লুকিয়ে মুখে মেখে নিয়েছে। আর জুমিলিয়ার এফেক্ট আনার জন্য ভুরু আঁকা পেন্সিল দিয়ে জরুলটা এঁকে নিয়েছে। কথা শেষ করেই সৌনক হো হো করে হেসে উঠল। তবে সবাই যে এইরকম ব্যাপক ভয় পেয়ে যাবে তা ভাবেনি। রমেশ তিওয়ারি হতভম্ব মুখ নিয়ে দাঁড়িয়েছিল। জোনাকিগুলোর দিকে তাকিয়ে আমতা আমতা করে সৌনককে জিজ্ঞেস করলো, আর ইয়ে জিগনু সব কথা সে এলো? জোনাকিগুলো তখন উড়ে বেড়াচ্ছিল ঘরের আলোয়। ওদের অনেক নিষ্প্রভ লাগছিল। সৌনক থমথমে গলায় বলল, জানি না তো। প্রিয়নাথ কপালে হাত চেপে মিতির পাশে উবু হয়ে বসেছিলেন। সৌনকের দিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, টেলিফোনটা অমন পাগলের মতো বাজছিল কেন? প্ল্যানচেটের গর্জনটাই বা মাঝপথে অমন হয়ে গেল কেন? আর ঐন্দ্রিলা যেভাবে মাথা ঝাঁকাচ্ছিল, মানুষ কি অমনভাবে মাথা ঝাঁকাতে পারে? সৌনক কি বলবে ভেবে পাচ্ছিল না। বিব্রত অপরাধী মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। কাকিমা মিতির ওপর ঝুঁকে পড়তে যাচ্ছিলেন। প্রিয়নাথ চিৎকার করে ওকে বাধা দিলেন। খবরদার, এখন ওর কাছে এগোবে না।
আমি যেন নিজেকেই প্রশ্ন করলাম, সৌনক আর ঐন্দ্রিলা এইসব কারসাজি করেছে? তাহলে টেম্পারেচার এমন করে কমে গেল কি করে? এখন কিন্তু বেশ শীত করছে। তাছাড়া কম্পাসের ওই রকম ঘোরা, ওটাও কি সম্ভব? সৌনক বলল, টেবিলের শব্দগুলো আমি করছিলাম, আর কথা ছিল মিতি বাপ্পার নাম ধরে কয়েকবার ডাকবে। ও আর কিছু করেছে কি না আমি জানি না, ওকে ডাকুন, ও বলতে পারবে। ঐন্দ্রিলার ওপর ঝুঁকে পড়ে সৌনক ডেকে উঠল, মিতি, হে মিতি, ওঠ, দেখ সবাই খুব ভয় পেয়ে গেছে। চিত হয়ে বিচিত্র ভঙ্গিতে শুয়ে থাকা ঐন্দ্রিলা কোনো সাড়া দিল না। প্রিয়নাথ ওর কবজি ধরে বসেছিলেন। আমাদের ভয় পাওয়া মুখগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে তিনি ভারী গলায় বললেন, ও উঠবে না, সি ইজ ডেড। আমি এতক্ষণ ধরে ওর পালস খোঁজার চেষ্টা করছিলাম। যদি কেউ পারো তো একজন ডাক্তারকে ডেকে আনো। প্রিয়নাথের কথায় আকুল ঝড় বয়ে গেল। সৌনক মিতির নাম ধরে পাগলের মতো ডেকে উঠে ওর ওপর ঝাঁপিয়ে পড়তে গেল। কাকিমার বুক ফাটা কান্না শুরু হয়ে গেল। একই সঙ্গে কিন্তু আবেগের ঝড় বেড়ে ওঠার আগেই বাজ পড়ার মতো একটা শব্দ হলো। টেলিফোনটাও আগের মতো অদ্ভুত ছন্দে হঠাৎই বাজতে শুরু করলো। মোমবাতির আলোটা একবার কেঁপে উঠেই নিভে গেল, কিন্তু বাল্বের আলোয় আমাদের দেখতে পাওয়ার অসুবিধে হলো না। মিতির মৃতদেহের মুখটা ধীরে ধীরে হাঁ হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে ওর টুকটুকে লাল ঠোঁটজোড়া ফাঁক হয়ে গোল গর্তের চেহারা নিল। একটা অপার্থিব হাসি শোনা গেল ওর মৃতদেহের মুখের ভেতর থেকে। আর তারপরে একটা সবুজ রঙের মুখ দেখা গেল ওর মুখের গহ্বরে। ওর ঠোঁট চিঁড়ে মুখের গর্ত দিয়ে প্রাণপণ চাপে ঠেলে বেরিয়ে এলো একটা মাথা। গোটা মাথায় কেমন একটা চকচকে লালা জড়ানো। মাথাটা মাপে ছোট ফুটবলের মতো, চোখ দুটো টানা টানা ঢুলু ঢুলু, সারা মুখে অসংখ্য ভাঁজ, আর ঠোঁটের বাঁদিকে একটা কালো জোড়ুল। মাথাটা নেশাগ্রস্ত চোখে এপাশ ওপাশ তাকিয়ে আমাদের একবার দেখলো, তারপর ফিস ফিসে হিমেল স্বরে বলল, এবার যাই। প্রিয়নাথ এক লাফে ছিটকে চলে গেলেন ওর ব্রিফকেসের কাছে, কিন্তু তার বেশি কিছু করে ওঠার আগেই ঐন্দ্রিলার মৃতদেহ আচমকা চোখ খুলে তাকালো এবং একটা ফট শব্দ করে ঘরের বাল্বটা কেটে গেল। ঘরের মধ্যে ভয়ার্ত চিৎকারের ঝড় উঠল। আবারও দুটো জানলা দড়াম করে খুলে গেল। জানলার পাল্লাগুলো দেওয়ালে এলো পাথারি বাড়ি খেতে লাগলো, আর অসংখ্য জোনাকির স্রোত হাওয়াই বাজির মতো পাক খেয়ে মাথা ঘুরে মরতে লাগলো। আমাদের ভীষণ শীত করছিল। ভয়ে আর ঠান্ডায় আমরা সকলে ঠক ঠক করে কাঁপছিলাম। অন্ধকারে নজর চলছিল না, কিন্তু তারই মধ্যে দেখলাম এক রাশ কালো ধোঁয়া ঘরের আধার থেকে ভেসে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর জোনাকিগুলো উল্লাসে ঘরের বাতাসে মাতালের মতো নাচছে নাচছে নাচছে। তারই মধ্যে কাকিমার সর্বহারা মর্মান্তিক কান্না আমার কানে ভেসে আসছিল। আমরা সবাই অসহায়ের মতো অন্ধকারে দাঁড়িয়ে রইলাম, একে অপরের হাত ধরে।
শুনছিলে অন্ধকারে হাতে হাত, রচনা অনিশ দে। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে জুমেলিয়া শ্বেতা, ঐন্দ্রিলা পূজা, কাকিমা প্রিয়াঙ্কা, বাপ্পা পীযূষ, সৌনক ও পোস্টার ডিজাইন নীলেশ। গল্প পাঠে প্রিয়নাথ এবং রমেশ তিওয়ারির ভূমিকায় আমি অরূপ। তাহলে এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, নিজের বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।